আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ ফুটবল একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে, যেটি সেদিনও বলছিলাম, কারণ ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপের কাউন্টডাউন সেটি শুরু হতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের ফুটবল ফ্যানরা এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ থেকেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কোচ হিসেবে, বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ হিসেবে কে আসবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাকে সিলেক্ট করবে এবং সেখানে ফুটবল ভক্তদের চাওয়াটা কি, সেটা নিয়ে কিন্তু বেশি ব্যতিব্যস্ত রয়েছে। কারণ আগে নিজেদের ফুটবলকে এগিয়ে নিতে হবে, এটি কিন্তু ফুটবল ভক্তরা খুব ভালোভাবে চাইছে। তো নতুন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে যে শর্ট লিস্ট রয়েছে অসংখ্য কোচদের সিভি থেকে, সেখানে 6 জন কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাছাই করেছে এবং এই 6 জন কোচ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে হট লিস্টে যে রয়েছে উপরে, তিনি হচ্ছে ক্রিস কোলম্যান। তার প্রোফাইল সম্পর্কে সেদিন আলোচনা করেছিলাম, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সেদিন আলোচনা করেছিলাম এবং তার জন্য এবং বাংলাদেশ ফুটবল স্পেশালি তার মতো একজন কোচকে খুব ভালোভাবে চাইছে। কারণ তিনি চাইছেন, আমরা যেটি চাইছিলাম, যদি ক্রিস কোলম্যান এককভাবে হেড কোচ হিসেবে আসে, তার সাথে কোনো দেশীয় কোচ যাতে সহকারী কোচ হিসেবে বাংলাদেশ ফুটবল জাতীয় দলের হয়ে কাজ না করে। কারণ যদি দেশীয় কোনো কোচ থাকে, তিনি আলটিমেটলি ক্লাবগুলোর সাথে বা ফেডারেশনের যে কর্মকর্তারা, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা, এরপরে যারা বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট কন্ট্রোল করে, তাদের সাথে এক হয়ে সিলেক্টগুলো করে থাকে বাংলা জাতীয় ফুটবল দলের জন্য। তো সেই জায়গা থেকে মানুষ চাইছিল না যে বাংলাদেশ ফুটবল কোচের হিসেবে একজন দেশীয় সহকারী কোচ থাকুক। তো সেই জায়গাটি থেকে ক্রিস কোলম্যান তিনি সহকারী কোচ এবং পুরো কোচিং প্যানেল, তার পিছনে যারা কাজ করবে সহকারী হিসেবে, সবাইকে তিনি তার নিজেরগুলো নিয়ে আসতে চাইছে। এবং সেই জায়গাটি থেকে যদি বলতে চাই, ক্রিস কোলম্যানকে রাখার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খরচ হবে মাসে 30 থেকে 40 লক্ষ টাকা এবং পুরো কোচিং প্যানেলটিকে তিনি যাদেরকে নিয়ে আসবে তাদেরকে রাখার জন্য খরচ হতে পারে 60 থেকে 70 লক্ষ টাকা পার মান্থ। তো সেই জায়গাটি থেকে প্রথমে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে খরচ সেটি ক্রীড়া মন্ত্রণালয় থেকে চালাতে পারবে, সেখান থেকে অর্থ সহায়তা আসতে পারে। কিন্তু তার পরবর্তীতে প্রতি মাসে তো ক্রীড়া মন্ত্রণালয় 60 থেকে 70 লক্ষ টাকা ভর্তুকি ফুটবলের জন্য দিতে পারবে না, যে ফুটবল বাংলাদেশকে এখনও পর্যন্ত ভালো কোনো ফলাফল দিতে পারছে না। বাংলাদেশ ফুটবলের যে লিগগুলো আছে সেখান থেকে ভালো কোনো ইনকাম আসছে না। তো সেই জায়গাটিতে ক্রীড়া মন্ত্রণালয় যদি প্রতি মাসে এমন ভর্তুকি দিয়ে থাকে, তো সেটি কখনোই বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তবে সেখানে বাংলাদেশ ফুটবলকে কীভাবে চিন্তা করতে হবে, এটি হচ্ছে বাংলাদেশ ফুটবলে পুরো সিস্টেমটা নিয়ে ভাবতে হবে। ঘরোয়া লিগ, বয়সভিত্তিক লিগ, এরপরে যে বড় বড় লিগগুলো বাংলাদেশ হয়ে থাকে, যেমন চ্যাম্পিয়নশিপ লিগ, এই যে লিগগুলোকে আরও উন্নত করতে হবে, ব্রডকাস্টিং বাড়াতে হবে। সেখান থেকে একটা পাইপলাইন তৈরি করে অনূর্ধ্ব 20, অনূর্ধ্ব 23 এই ধরনের দল তৈরি করতে হবে এবং তাদেরকে ব্যস্ত রেখে তাদেরকে খেলাতে হবে, যাতে ন্যাশনাল টিমটা ভালো হয় এবং ন্যাশনাল টিমের পেছনে যে পাইপলাইনে যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলো ভালো হয় এবং একই সাথে সেই প্লেয়ারগুলো আবার প্রবাসী যে ফুটবলাররা আছে তাদের সেম লেভেলে আসলে পৌঁছতে পারে। তো ইকোসিস্টেম শুধু ওটা না, ইকোসিস্টেমের সাথে জড়িত রয়েছে ব্রডকাস্টিং, ইকোসিস্টেমের সাথে জড়িত রয়েছে ফ্যান বেস। তারা যদি আমি উদাহরণস্বরূপ বলতে চাই, 2016-17 দিকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে একটা নতুন করে সাজিয়ে তুলেছিল এবং শুরু থেকেই খুব জমকালো আয়োজনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুরু করেছিল এবং সেই সময় ব্রডকাস্টিংয়ে কিন্তু ভালো একটা ইনকাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে হয়েছিল এবং যেটি কিন্তু দুর্নীতির কারণে যেই চুক্তির মাধ্যমে তারা এগিয়ে গিয়েছিল, সেই চুক্তিটি ভঙ্গ করে ভালো ব্রডকাস্টিং থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা সরে এসেছিল এবং শেষ পর্যন্ত সেই যেই চুক্তিটি তারা হারিয়েছিল। তো সেই জায়গাটিতে আমি যদি আরও ভালো করে আরও পেছনে গিয়ে মনে করে দিতে চাই, সেটি হচ্ছে ফেনী সকার ক্লাব সেই সময় ছিল এবং ফেনী সকার ক্লাবের ফুটবল ফ্যান বেস যারা ছিল, যদি আমি আমার কথা বলি, আমরা কিন্তু নিজেরাও কিন্তু জার্সি কিনেছিলাম। জার্সি কিনে সে পুরো সিজনটি কিন্তু আমরা মাতিয়েছিলাম। অন্যান্য যে বড় বড় ক্লাবগুলো যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের থেকেও 6-7 নম্বর থাকা ফেনী সকার ক্লাবের ফ্যানরা কিন্তু ভালো অ্যাক্টিভ ছিল। এর মূল কারণটি ছিল জমকালো যে আয়োজন, জমকালো যে সেই শুরুটি। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ওখান থেকে ভাবতে হবে যে প্রতি মাসে 60 থেকে 70 লক্ষ টাকা একটা কোচিং প্যানেলের জন্য আমরা যেহেতু খরচ করব, সেই কোচিং প্যানেলকে আমরা অ্যাক্টিভ করব এবং যে জায়গাটিতে অ্যাক্টিভ করব সেটি হচ্ছে বাংলাদেশ ফুটবল পেশাদার লিগ, সেগুলো হয় বয়সভিত্তিক লিগ, হয় ঘরোয়া লিগ বা আনাচে কানাচে যে লিগগুলো হয়ে থাকে সেখানে ভালো ভালো প্লেয়াররা আসে সেই লিগগুলো। তো সেই জায়গাটিতে যদি আমরা এই ধরনের কোচদেরকে, যারা হাই প্রোফাইল কোচ, তাদেরকে আমরা ব্যস্ত রাখতে চাই, পাঠাতে চাই, তবে সেখানে আমাদের অবকাঠামো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেই জায়গাটি থেকে আমাদের কিছুদিন আগে দেখেছি মোহামেডানের ম্যাচে
আমরা মোজাফফরকে সে পানি পা দিয়ে সরিয়ে বলটি কর্নারের যে পয়েন্টটি সেখানে রাখছে এবং সেই কর্নারটি শেষ পর্যন্ত সে নিতে পারেনি, পানিতে আটকে গিয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে উন্নত করতে হবে। আমরা যদি ওই জায়গাগুলো উন্নত করতে না পারি, তবে একজন ক্লাসিক প্লেয়ার, একজন ছোট থেকে নিজেকে গড়ে তোলা একজন প্লেয়ার কিন্তু এই পানিতে খেলে আন্তর্জাতিক মানের হতে পারবে না। এই পানিতে খেলে সে তার ক্লাস দেখাতে পারবে না। তো সেই যে অবকাঠামো, সেই অবকাঠামো কিন্তু আমাদেরকে উন্নত করতে হবে। একই সাথে ফুটবল লিগের অবকাঠামো, ফুটবল লিগের ব্রডকাস্টিং, ফুটবল লিগের যে ক্লাবগুলো রয়েছে তাদের অংশগ্রহণ, তাদের ফ্যান বেসকে সংশ্লিষ্ট করা, ফ্যান বেসকে সংযোগ করা ক্লাবের সাথে, সেগুলো তাদেরকে করতে হবে। এবং এই সম্পূর্ণ যে জিনিসটি, এই জিনিসটি আসলে ইকোসিস্টেমটি পরিবর্তন করে দিতে পারবে। এবং সেটি যদি পরিবর্তন হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো বা প্রথম কিছু মাস ভর্তুকি নিয়ে চলতে হবে। প্রথম কিছু মাস এই 60 থেকে 70 লক্ষ টাকা বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় থেকে নিতে হবে। কিন্তু এর পরবর্তীতে আমরা যদি ভালোভাবে এগিয়ে যেতে পারি, পেশাদার ফুটবলকে এগিয়ে নিতে পারি, ব্রডকাস্টিং এগিয়ে নিতে পারলে, মাঠে 5 থেকে 6 হাজার ফুটবল ফ্যান যাক, কিন্তু সারা দেশে অন্তত 1 লক্ষ মানুষ যদি দেখে, তাহলে কিন্তু ওই ব্রডকাস্টিং যে চ্যানেলগুলো ম্যাচগুলোর জন্য বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে চুক্তি করবে তাদের ম্যাচ দেখানোর জন্য, এবং সেই চুক্তির কারণে তাদের ব্রডকাস্টিং কোয়ালিটির কারণে দেখা যাবে স্পন্সরগুলো এগিয়ে আসবে। স্পন্সরগুলো যদি এগিয়ে আসে, তাহলে টাকার কোনো অভাব থাকবে না। বড় বড় কোম্পানিগুলো যদি এগিয়ে আসে, তাদের কোনো অর্থের অভাব পড়বে না। এবং এই যে 60 থেকে 70 লক্ষ টাকা প্রতি মাসে শুধু কোচিং প্যানেলের জন্য খরচ করা, এর পরবর্তীতে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পুরো অবকাঠামো পরিবর্তন করে, এগুলোর জন্য আসলে কোনো অর্থের অভাব বাংলাদেশ ফুটবল কখনো ভুগবে না, যদি উদ্যোগগুলো ভালোভাবে নেওয়া হয় ক্রীড়া মন্ত্রণালয় থেকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, একই সাথে ভালো ভালো প্লেয়ার চুজ করা, ভালো ভালো কোচ চুজ করা, এবং একই সাথে যে সিন্ডিকেট মুক্ত একটা বাংলাদেশ তৈরি করা, যেখানে 2-1 প্লেয়ারের কারণে পুরো ভালো প্লেয়ারগুলোর যেই ডেডিকেশন সেটি আসলে পানি হয়ে যাবে, সেটি বাংলাদেশ ফুটবলের যে মাঠগুলোর মতো নোংরা হয়ে যাবে বলা যায়, সেগুলো হয়ে যাবে, সেটি করতে দেওয়া যাবে না। সেটির দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, ক্রীড়া মন্ত্রণালয়, একই সাথে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং এখনও বলছি, ভালোভাবে চাই সহকারী কোচ বাংলাদেশি না হোক, এবং ক্রিস কোলম্যানের মতো যে হাই প্রোফাইল কোচগুলো, সেগুলোই বাংলাদেশের কোচ হিসেবে আসুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।